সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে শুরু করছি তোমাদের দ্বিতীয় পত্রের বাংলা দ্বিতীয় পত্রের 12 নম্বর প্রশ্ন নিয়ে আমরা কথা বলছি। 12 নম্বর প্রশ্নে অর্থাৎ দ্বিতীয় পত্রের সর্বশেষ প্রশ্ন, দ্বিতীয় পত্রের বোর্ড পরীক্ষার সর্বশেষ প্রশ্ন প্রবন্ধ। প্রবন্ধে নম্বর হচ্ছে 20, সময় হচ্ছে তোমাদের জন্য প্রবন্ধ লেখার জন্য সময় আমরা পাবো, সময় হচ্ছে 40 মিনিট। আমরা যদিও 40 মিনিট বলছি, কিন্তু তোমরা যারা ব্যাকরণ খুব দ্রুত লিখতে পারো তারা অনেক সময় 50 মিনিট বা 60 মিনিট সময় তোমরা প্রবন্ধের মধ্যে দিতে পারো। তো অথবা আমরা বাসায় যে প্রবন্ধটা আমরা 60 মিনিটে বা 1 ঘন্টায় লিখতে পারি, পরীক্ষার সময় সেই প্রবন্ধটি আমরা 40 মিনিটে লিখতে পারবো। তো আমরা প্রবন্ধের আলোচনায় যাই। প্রবন্ধ শব্দটির মানে কি? প্রথম কথা হচ্ছে প্রবন্ধ শব্দ হচ্ছে প্রকৃষ্ট বন্ধনযুক্ত রচনা। প্রবন্ধ মানে হচ্ছে প্রকৃষ্ট বন্ধনযুক্ত রচনা। এখন রচনা, এখানে একটা বিষয় খেয়াল করার বিষয়, সেটা হচ্ছে আমরা এসএসসি পর্যায়ে চ্যাপ্টারটার এই অংশের নাম ছিল রচনা। ক্লাস 6 থেকে সম্ভবত শুরু হয় বাংলা দ্বিতীয় পত্রের রচনা লেখা। এখন রচনাকে আমরা কেন প্রবন্ধ বলছি, এই বিষয়টি আমাদের একটু স্পষ্ট করা দরকার। আসলে রচনা শব্দের অর্থ হচ্ছে রচনা করা বা তৈরি করা। রচ যুগ অন থেকে রচন বা রচনা। তো রচনা বা তৈরি করা, এখন তৈরি আমরা যে কোনো বিষয় হতে পারে, কেমন? যে কোনো বিষয় যখন আমরা তৈরি করি সেটাই রচনা। এখন আমরা একটি কবিতা রচনা করতে পারি, একটি গান রচনা করতে পারি, একটি গল্প রচনা করতে পারি, একটি নাটক রচনা করতে পারি। যেহেতু উচ্চ মাধ্যমিকে এই বিষয়গুলোকে আলাদা করে দেওয়া হয়েছে, আমরা একটি পত্র রচনা করতে পারি, অথবা কেউ তার ভালোবাসার মানুষকে নিয়ে সংসার রচনা করতে পারে। রচনা করা মানে তৈরি করা। তাহলে প্রবন্ধ রচনা এক ধরনের প্রবন্ধ তৈরি করা বা রচনা করা। এখন প্রবন্ধ শব্দের অর্থ কি আমরা আগে বোঝার চেষ্টা করি। প্রবন্ধ শব্দের অর্থ হচ্ছে প্রকৃষ্ট বন্ধনযুক্ত রচনা। তাহলে আমরা এমন একটা জিনিস রচনা করব তার মধ্যে একটা প্রকৃষ্ট বন্ধন থাকবে। এখন প্রকৃষ্ট বন্ধনটা কি? অর্থাৎ যে বিষয় নিয়ে কথা বলছি সেই বিষয়ের উদাহরণ দিতে গিয়ে আমরা বিভিন্ন গল্প বা কবিতা বা আখ্যান বা আরো অন্য ঘটনা বা কথোপকথন বিভিন্ন বিষয় আনতে পারি, কিন্তু আমি যে মূল বিষয়টি বলছি সেই বিষয়ের সাথে বিষয়টির একটি বন্ধন থাকবে। এই যে প্রকৃষ্ট বন্ধনযুক্ত রচনাকেই প্রবন্ধ বলছে, এটা বোঝানোর জন্য আমরা একটা গল্পে একটু করে একটু উদাহরণ যাই। নিমাই ভট্টাচার্যের লেখা কোন এক উপন্যাসের একটি চরিত্র, সে পরীক্ষায় যা আসে ভালো নম্বর পাচ্ছে না। তো পরীক্ষায় স্যার তাকে প্রাইভেট পড়াচ্ছেন, তো একদিন স্যারের যে ছাত্রের বাবা ওই প্রাইভেট শিক্ষককে বলছেন যে আমার ছেলে ভালো নম্বর পাচ্ছে না কেন, কি সমস্যা? তো প্রাইভেট শিক্ষক বলছেন যে ওর যা লিখে সবকিছু তো কুমিরে খেয়ে ফেলে, সেটি আবার কেমন? ঠিক আছে, ওকে একটি প্রবন্ধ লিখতে দেয়া যাক, রচনা লিখতে দেয়া যাক। তো তাকে লিখতে দেয়া হলো গরু দিয়ে রচনা। সে গরু চতুষ্পদ জন্তু, তারপর তার আরো কিছু কথা বলে গিয়ে সেই গরু একদিন নদীতে গেল পানি খেতে, অমনি কুমির খেয়ে ফেললো। সেই কুমিরের ইয়া লম্বা ল্যাজ, তারপর সেই ল্যাজ খাস কাটা খাস কাটা খাস কাটা বলতেই আছে। তাহলে রচনার বিষয় ছিল গরু, এবার সে চলে গেছে কুমির, এবং কুমির থেকে চলে গেছে কুমিরের ল্যাজ। এই যে প্রকৃষ্ট বন্ধন না থাকা, এবার তাকে বলা হলো আচ্ছা পলাশির যুদ্ধ নিয়ে একটি রচনা। এবার সেই পলাশির যুদ্ধের রচনা দিয়েও কিছু কথা বলার পরই সেই পলাশির যুদ্ধের মাঠে চলে আসলো, পলাশির মাঠে চলে আসলো একটি কুমির। তারপর সেই কুমিরের রচনা। তাকে দেওয়া হলো যে তার পড়ার ঘর নিয়ে রচনা, যে পড়ার ঘরে হঠাৎ করে বন্যা আসলো, বন্যার সাথে কুমির চলে আসলো, তারপর কুমিরের রচনা। এই যে বিষয়টি, এখানে প্রকৃষ্ট বন্ধন নেই, সুতরাং এটি রচনা হয় না এবং নাম্বার পাওয়া যায় না। তাহলে আমাদের নম্বর পাওয়ার জন্য যে বিষয়টি খেয়াল রাখতে হবে যে আমাকে কোন বিষয় নিয়ে রচনা লিখতে দেওয়া হয়েছে সেই বিষয় সম্পর্কে আমি চিন্তা করব।
তাহলে এটা হচ্ছে প্রকৃষ্ট বন্ধন। এবার রচনা দুরকম হতে পারে বা প্রবন্ধ দুরকম হতে পারে, একটা হচ্ছে মনময় প্রবন্ধ, একটা হচ্ছে তন্ময় প্রবন্ধ। মনময় প্রবন্ধ হচ্ছে মন দিয়ে অন্তর দিয়ে চিন্তা করে, মন থেকে, যেটা মনময়, যেটা আমি অন্তর দিয়ে চিন্তা করে যে বিষয়টি লিখি, যেমন অধ্যবসায়, দেশপ্রেম, এই প্রবন্ধগুলো হচ্ছে মনময় প্রবন্ধ। আমি অন্তর থেকে চিন্তা করে এই বিষয়টা কি, এই বিষয় সম্পর্কে আমার দৃষ্টিভঙ্গি কি, এটা থেকে আমি কি রকম করে ভাবি, এই বিষয়ে আমি কি কি প্রমাণ দেখছি, বা এটার যে বিভিন্ন বিষয়, এটা চিন্তা করে করে যে বিষয়টি লেখা, সেটা হচ্ছে মনময় প্রবন্ধ। আর তন্ময় প্রবন্ধ হচ্ছে কোন একটি দৃশ্য আমি দেখলাম বা কোন একটি বিষয় দেখলাম, এই বিষয় সম্পর্কে আমি যখন প্রবন্ধ লিখছি, যেমন একটি গরু নিয়ে প্রবন্ধ, বা তোমার শিক্ষা প্রতিষ্ঠান, বা তোমার গ্রাম, বা বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য, এই যে বিষয়গুলো, এগুলোকে বলা হচ্ছে তন্ময় প্রবন্ধ। মানে আমরা ওর দিকে তাকিয়ে থাকি, তৎময় মানে তার দিকে তাকিয়ে, তাকে দেখে, তাকে নিয়ে যে প্রবন্ধ, সেটি হচ্ছে তন্ময় প্রবন্ধ। আরেকটি হচ্ছে দার্শনিক বিভিন্ন বিষয় নিয়ে অনেক সময় প্রবন্ধ হতে পারে, বা বিভিন্ন যুক্তি উপস্থাপনের মধ্য দিয়ে আমরা বইয়ে যে বিভিন্ন প্রবন্ধ পড়ি, সেগুলো থেকে আমরা প্রবন্ধ লেখা শিখবো। মূল বিষয়টি হচ্ছে কোনো একটি বিষয় সম্পর্কে গুছিয়ে আমরা লিখতে শিখবো। এই যে 1 ঘন্টা ব্যাপী আমরা একটা বিষয় নিয়ে লিখবো, তাহলে এই লেখার জন্য আমাদের অবশ্যই বই পড়তে হবে। প্রবন্ধ লেখার জন্য আমাদের প্রথমত যে কাজটি করতে হবে, আমরা পরীক্ষার প্রসঙ্গে আসি। আমাদের আপাত লক্ষ্য যেহেতু আগামীতে পরীক্ষা, একটা এসএসসি এইচএসসি পরীক্ষা থেমে আছে, এবং তোমরা যারা এবার সেকেন্ড ইয়ারে, তারা তাদের পরীক্ষা আগামী এপ্রিলে। সুতরাং এখনই তোমাদের প্রবন্ধে, বা যারা ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছে তাদেরও এখন থেকেই প্রবন্ধগুলো নোট করে নিতে হবে, খাতায় নিজে থেকে প্রবন্ধের নোটগুলো তৈরি করতে হবে। এবার তৈরি করার জন্য যে কাজটি করতে হবে, সেটি হচ্ছে প্রবন্ধ পড়তে হবে। তার আগে যে বিষয়টি আমাদের করতে হবে, যেহেতু আমাদের রেজাল্ট ভিত্তিক পড়াশোনা, বা পরীক্ষায় ভালো রেজাল্ট না করলে জিপিএ 5 বা জিপিএ, অন্তত বাংলায় জিপিএ 5 না হোক 4 না পেলে অনেক জায়গায় অ্যাপ্লিকেশনই করা যাবে না। সুতরাং এই বিষয়গুলো এখন থেকে নোট করে তৈরি করতে হবে। এখন নোট করে তৈরি করতে গিয়ে আমাদের যে কাজটি করতে হবে, আমরা গত 5 বছরের বিভিন্ন বোর্ডের প্রশ্নগুলো নিয়ে আমরা দেখবো যে কোন ধরনের প্রবন্ধগুলো বেশি আসছে। আমরা প্রথমে ঢাকা বোর্ডের প্রবন্ধগুলো লিখলাম, তার পাশে আরো যে প্রবন্ধগুলো আসবে, প্রত্যেক বোর্ডের প্রবন্ধগুলো আমরা নিচে নিচে লিখবো। লিখার পর আবার একই প্রবন্ধ যখন বারবার আসে, পাশে বোর্ডের নাম্বারটা দিয়ে দিব। এরকম করে আমরা 10 থেকে 12টি প্রবন্ধকে একটু ভালো করে শিখলেই আমরা পরীক্ষায় প্রবন্ধ লিখতে পারবো। এবং একটি প্রবন্ধ শিখলে ওর পাশাপাশি অনেকগুলো প্রবন্ধ আমরা দেখবো যে একটি পারলেই অনেকগুলো পারা যায়। যেমন পরিবেশ দূষণ, উষ্ণায়ন, পরিবেশ দূষণ ও প্রতিকারের জন্য বৃক্ষরোপণ, এই 3টা প্রবন্ধ খুব কাছাকাছি। আবার দেশপ্রেম, স্বদেশ প্রেম, দেশপ্রেম, এগুলো একই রকম। আবার বিজয় দিবস শিখলে, বা আমাদের মুক্তিযুদ্ধের চেতনা, বিজয় দিবস এবং 21শে ফেব্রুয়ারি শিখলে, এই ধারায় 26শে মার্চ, 16ই ডিসেম্বর, 21শে ফেব্রুয়ারি, এরকম যে কোনো প্রবন্ধই আমরা লিখতে পারবো। আবার যখন আমরা বই মেলা বা বই পড়ার প্রয়োজনীয়তা শিখবো, তখন 21শে বই মেলা, এই প্রবন্ধগুলো, একটি মেলার বর্ণনা, এই প্রবন্ধগুলো আমরা লিখতে পারবো। আবার বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য যদি আমরা শিখি, এবং ষড়ঋতুর বাংলাদেশ এবং বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য, এগুলো খুব কাছাকাছি বিষয়। তো এরকম করে আমরা 10 থেকে 12টি প্রবন্ধ আমরা শেখার জন্য প্রস্তুত করব। এবং এই প্রস্তুতের ক্ষেত্রে যে বিষয়টি আমরা খেয়াল রাখবো, যে এসএসসি পর্যায়ে আমরা কোন প্রবন্ধগুলো শিখেছিলাম, সেগুলোকে আমরা এই লিস্টে রেখে দেব। এবার কি যে কাজটি করতে হবে, সেটি হচ্ছে প্রবন্ধ লেখার জন্য আমরা একজনের পক্ষে অতগুলো বই কেনা সম্ভব নয়। তো চেষ্টা করব আমরা যে সময় আমরা যে একটা মাসে আমরা প্রবন্ধের নোটগুলো তৈরি করব, তখন বন্ধুদের কাছ থেকে অথবা কলেজ লাইব্রেরি থেকে বইগুলো সংগ্রহ করে 3 থেকে 4টি প্রবন্ধের বই আমরা সংগ্রহ করে নেব। 3 থেকে 4টি বিভিন্ন লেখকের প্রবন্ধের বই আমরা সংগ্রহ করব। একটি হতে পারে মাহবুবুল হকের, একটি হচ্ছে আলাউদ্দিন আল আজাদের, একটি হতে পারে হায়াত মাহমুদের, এরকম কয়েকটি বই, একটি হচ্ছে মাহবুবুল আলমের, এরকম কয়েকটি বই সংগ্রহ করে এবার আমি যে কোনো নির্ধারণ করব যে আমি আজকে এই একটি প্রবন্ধ লিখব, যে কোনো একটি প্রবন্ধ লিখব। এই সিদ্ধান্ত নেওয়ার পর এবার আমি প্রত্যেকটা বই থেকে যে 4টা বা 5টি বই সংগ্রহ করব, এই 5টি বই থেকেই আমি ওই একই প্রবন্ধই পড়ব। একই প্রবন্ধই আমাকে 5টি বই থেকে 5 বার 5 রকম করে প্রবন্ধগুলো পড়ব। যে লাইনগুলো ভালো মনে হবে, বা যে
পয়েন্টটা আমার ভালো মনে হবে, এবার আমি পয়েন্টগুলোকে টুকে নেব আলাদা খাতায়। কি কি পয়েন্ট আমি দিতে পারি, এবার পয়েন্টগুলো লেখার পর এবার আমি চিন্তা করব একটা পয়েন্ট নিয়ে। আমরা চেষ্টা করব কিছু পয়েন্টগুলো নিয়ে নেওয়ার জন্য, এবং এই পয়েন্টের ক্ষেত্রে যে বিষয়টি খেয়াল রাখতে হবে কতটুকু লিখবো, এবং প্রশ্ন হচ্ছে আমি এই পয়েন্ট একটা পয়েন্টে কতটুকু লিখবো সেই বিষয়ে আমরা যাচ্ছি। আমরা লিখবো ভূমিকা। ভূমিকাতে হচ্ছে 5 নম্বর। আমার 20 নম্বরের প্রবন্ধে আমি যত সময় দিব সেই সময় থেকে আমি ভূমিকা লেখার জন্য আমি নিব 5 নম্বর। উপসংহার লেখার জন্য আমি নিব 3 নাম্বার। এবার ভেতরে আমি 5টি পয়েন্ট, প্রতিটি পয়েন্ট হচ্ছে 2 নাম্বার। পাঁচটি পয়েন্ট, প্রতিটি পয়েন্টের জন্য 2 নাম্বার করে হচ্ছে 10 হলো। হ্যাঁ, 5 সমান 10 নম্বর। এবার 18। আর পুরো প্রবন্ধের শৈলী, শৈলী হচ্ছে রচনার সৌন্দর্য, রচনার সৌন্দর্যের জন্য 2 নাম্বার। এই হচ্ছে 20 নম্বরের আমার প্রবন্ধ। এখানে 5টি বললাম আমি, এখন তোমাকে জাস্ট 5টি যে করতে হবে বা 6টি করা যাবে না এরকম নয়, কিন্তু 5 থেকে 6টি বা 4টি এরকম করে তুমি আগে পয়েন্টগুলো নির্ধারণ করবে। তো এই পয়েন্ট নির্ধারণ করে আমরা ইচ্ছে করলে এই অংশটি একটু লিখে নিতে পারো বা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। ভূমিকাতে 5 নম্বর, উপসংহারে 3 নম্বর, 5 থেকে 6টি পয়েন্টে 10 নম্বর, এবং রচনার শৈলী বা সৌন্দর্য, রচনার সৌন্দর্য সুন্দর করে গুছিয়ে সাজিয়ে লেখা বা বিভিন্ন পয়েন্ট দেওয়া, এই বিষয়ের উপর আরো অতিরিক্ত 2 নম্বর থেকে মোট 10 নম্বর, 20 নম্বর। এই 20 নম্বরের প্রবন্ধের জন্য আমাদের নোট করলে যে বিষয়টি হবে, হ্যাঁ, এখন কথা হচ্ছে তোমাকে একটি প্রবন্ধ নোট করতে গেলে আসলে তোমার দেখা যাবে পুরো একটা দিনই চলে যাচ্ছে, অনেক বেশি সময় যাচ্ছে। তবে যে কাজটি হবে, এভাবে তোমাকে নোট তৈরি করার পর তুমি যখন ইন্টারমিডিয়েট পরীক্ষা দেবে, পরীক্ষার আগে দেখা যাবে যে এই নোটটা তোমাকে আর বারবার পড়তে হচ্ছে না, একবার পয়েন্টগুলোর উপর চোখ বুলিয়ে নিলেই তোমার পক্ষে এই প্রবন্ধটি লেখা সহজ হয়ে যাবে, এবং অনেক সময় নষ্ট হলেও পরবর্তীতে এই প্রবন্ধটি তুমি আর ভুলবে না। এবং তোমরা যেখানেই ভর্তি হও না কেন, পরবর্তীতে তোমরা গ্রাজুয়েশন কমপ্লিট করার পর সেই বুয়েটে পড়ো আর মেডিকেলে পড়ো, তারপর আবার বিসিএস পরীক্ষা দিতে হয়, এবং বিসিএস পরীক্ষা দিয়ে অন্য ক্যাডারে যেতে হলে অবশ্যই বাংলাতেও পরীক্ষা দিতে হয়, এবং সেখানে আবার প্রবন্ধ লিখতে হয়। এখন যদি তুমি ওই নোট করে প্রবন্ধগুলো শেখো, ওই সময়ও দেখা যাবে যে তোমার এই প্রবন্ধগুলো আর নতুন করে মুখস্থ করতে হচ্ছে না, খুব সহজেই তুমি এই প্রশ্নের উত্তরগুলো তোমাকে লেখা সহজ হবে। সুতরাং এখনই এই সময়গুলো তোমাকে দিতে হবে। এবং এই প্রবন্ধের লেখার সময় যে কাজটি করতে হবে, যে কোনো শব্দ না বুঝে কোনো শব্দ ব্যবহার করা যাবে না। এখন ইন্টারনেটে অনেক প্রবন্ধের নোট দেয়া আছে, ওখান থেকে আমরা নোট নিয়ে পরীক্ষা লিখে পাস করতে পারবো, হয়তো এখন ভালো নম্বর পেয়ে যাবো, কিন্তু পরবর্তীতে ওই শেখাটা কোনো কাজে আসবে না। সেই ভবিষ্যতে ওই কাজে আসার জন্যই, পরবর্তী বিসিএস বা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় কাজে আসার জন্যই তোমাদেরকে এখন সময় নিয়ে এই নোটগুলো তৈরি করতে হবে। এখন ভূমিকাতে কি লিখবো? প্রথম কথা হচ্ছে, ভূমিকাতে পারতপক্ষে আমরা কোনো উদ্ধৃতি ব্যবহার করব না। অন্য কোনো লেখকের কোনো উদ্ধৃতি ভূমিকা বা উপসংহারে ব্যবহার করার প্রয়োজন নেই। ভূমিকাতে আমি নিজের কথা লিখব, যে প্রবন্ধটি আমাকে লিখতে বলা হয়েছে সেই প্রবন্ধ, সেই কথা বলতে আমি কি বুঝি, কি, কেন, কি এবং কেন, এই জিনিসটা কি এবং কেন এটা প্রয়োজন বা এটার প্রয়োজনীয়তা কি, সেই বিষয়টি আমি ভূমিকায় বলে নেব। যেমন বিজ্ঞান শিক্ষার প্রয়োজনীয়তা বা দৈনন্দিন জীবন ও বিজ্ঞান, দৈনন্দিন জীবন মানে প্রতিদিনের জীবন, এবং বিজ্ঞান শব্দটি কি, এই কথাটি অবশ্যই আমাকে ভূমিকায় লিখতে হবে। এবং বিজ্ঞানের অবদান থেকে আমি প্রযুক্তি যে জিনিসগুলো পাচ্ছি, বিজ্ঞান ও প্রযুক্তির যে পার্থক্য, আমরা ব্যবহার করি প্রযুক্তি, কিন্তু প্রযুক্তির পেছনে থাকে বিজ্ঞান। তাহলে দৈনন্দিন জীবনে বিজ্ঞান কথাটি ভূমিকাতে অবশ্যই বিজ্ঞান কি, বিজ্ঞান মনস্কতা কি, বিজ্ঞান শিক্ষা কি, এই কথাগুলো আমরা সংক্ষেপে ভূমিকায় নিয়ে আসবো। এবং ভূমিকাটি হওয়া চাই নির্ভুল। ভূমিকা অন্তত তোমরা যারা এই যে পুরো প্রবন্ধ যারা একটু একটু মুখস্থ করো,
তারাও অন্তত পুরো প্রবন্ধ মুখস্থ না করে অন্তত ভূমিকাটা একটু, যেটা নোট তৈরি করবে সেটা ভূমিকাটা একটু পড়ে আবার ভূমিকাটুকু না লেখার চেষ্টা করবে, না দেখে লেখার চেষ্টা করবে। কেমন? তো ভূমিকাটাকে আমার 5 নম্বরের একটি ভূমিকা কমপক্ষে 1 পৃষ্ঠা হওয়া চাই। প্রথমে যে পৃষ্ঠা আমি প্রবন্ধ লেখা শুরু করব সেই পৃষ্ঠাটা অন্তত শুধু ভূমিকা দিয়েই আমি সেই পৃষ্ঠাটা শেষ করব। আচ্ছা, তাহলে ভূমিকাতে কি, কেন এবং কি হওয়া উচিত বা এই বিষয়ক সংজ্ঞাগুলো আমি দিব। সেই সংজ্ঞা দিতে গিয়ে আমরা প্রয়োজন হয়তো একজনের সংজ্ঞাও নিয়ে আসতে পারি, অথবা আমরা পরের প্রসঙ্গে চলে যেতে পারি যে এই বিষয়ের সংজ্ঞা দিয়ে আবার বিভিন্ন জনের সংজ্ঞা দিয়ে আমরা পরের পয়েন্টে চলে যেতে পারি। কেমন? তারপর আমরা বিভিন্ন পয়েন্টের বিশ্লেষণ করব। উপসংহারে গিয়ে যে কাজটি করব, পরীক্ষায় বা তুমি বাসায় নোট করার সময় যখন উপসংহার লিখবে তখন উপসংহার লেখার আগে যে অংশটুকু লিখেছো পুরো অংশটুকু একটু ভালো করে পড়ে নেবে। তাহলে একটা হচ্ছে তোমার রিভাইজ হয়ে গেল। এবার তুমি যে যে কথাগুলো বলছো প্রতিটি পয়েন্ট থেকে একটি একটি বাক্য নিলেই কিন্তু তোমার উপসংহার হয়ে যাচ্ছে, এবং এই সম্পর্কে তোমার নিজের কথা একটি বা দুটো বাক্য লিখলেই, তাহলে আমরা যদি 5টি পয়েন্ট লিখি তাহলে 5টা বাক্য ভূমিকার, এবং শেষে আমার নিজের কথা থেকে দুটো বাক্য, তাহলে 6-7টি বাক্যের উপসংহার তৈরি হয়ে যাচ্ছে। এবার আসলে বাকি পয়েন্টগুলোতে অবশ্যই আমরা উদ্ধৃতি ব্যবহার করার চেষ্টা করব। প্রতিটি পয়েন্টে না হলেও অন্তত 5টি পয়েন্ট যদি আমরা মাঝখানে লিখি অন্তত কমপক্ষে 3 থেকে 4টি উদ্ধৃতি ব্যবহার করব। এবার উদ্ধৃতি দেওয়ার ক্ষেত্রে যে বিষয়টি একটু শৈলীর জন্য যে বিষয়টি দরকার সেটা হচ্ছে কবি রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন বলে আমরা পরে কবিতার লাইন উদ্ধৃতি দেই। এই বাক্যটি এভাবে না দিয়ে আমরা যদি বলি যে কবি বলেছেন, এবার উদ্ধৃতি দিয়ে উদ্ধৃতির নিচে ড্যাশ দিয়ে কবির নাম দেব। বিষয়টি বোঝা গেছে কিনা? যেমন খাতার একটি পৃষ্ঠা, খাতার পৃষ্ঠায় আমরা প্রবন্ধের নাম লিখলাম, এখান থেকে আমরা প্রবন্ধ লিখছি, ঠিক আছে, এই পুরো পৃষ্ঠায়। এবার কবির ভাষায় এই যে আমরা উদ্ধৃতি দিলাম, উদ্ধৃতিগুলো ছোট ছোট লাইন দিয়ে দেব। এখান থেকে এখানে একটা উদ্ধৃতি চিহ্ন দেব। উদ্ধৃতি দেওয়ার পর এইখানে ড্যাশ দিয়ে একটা ড্যাশ দিয়ে এখানে লিখব রবীন্দ্রনাথ ঠাকুর। অর্থাৎ পরীক্ষক খাতা কাটার সময় খাতা উল্টালেই যেন উদ্ধৃতিটি পৃথকভাবে দেখুন এবং লেখকের নাম দেখতে পান। তাহলে তুমি যে উদ্ধৃতিটি ব্যবহার করছো সেই উদ্ধৃতিটি কোন লেখকের সেটাও তুমি এখানে লিখে নিলে এখানে দুটো কাজ হচ্ছে। একটা হচ্ছে পরীক্ষক খুব দ্রুতই দেখছেন যে তুমি উদ্ধৃতি ব্যবহার করছো এবং উদ্ধৃতির লেখকের নাম সহ ব্যবহার করছো, একটা দিক। আরেকটা দিক হচ্ছে তোমরা জানো যে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাধারণ জ্ঞানের মধ্যেও কবিতার লাইন বা যে কোনো একটা উদ্ধৃতি দিয়ে বলা হয় এটি কার লেখা। তাহলে তুমি এই প্রবন্ধ পাঠের মধ্য দিয়ে, প্রবন্ধের নোট তৈরি করার মধ্য দিয়ে তুমি সেই কাজটাও তুমি এখন শিখে নিচ্ছ, এবং এখন খুব সহজ হয়ে গিয়েছে। এখন কোনো কবিতার লাইন যদি তুমি না পারো, কবিতার লাইনে লেখকের নাম না পারো, তাহলে তুমি গুগলে গিয়ে এই লাইনটা লিখে কার লেখা লিখে সার্চ দিলেই তুমি লেখকের নাম পেয়ে যাবে। আর প্রচলিত বই তো আছেই, বা বন্ধুদের সাথে বা স্যারের সাথে যোগাযোগ করে আমরা এই বিষয়গুলো সংগ্রহ করে নিতে পারবো। তাহলে আমরা বললাম যে প্রতিটি উদ্ধৃতিতে আমরা চেষ্টা করব লেখকের নাম ব্যবহার করার জন্য, গেল এই বিষয়টি। তারপর যে বিষয়টি সেটি হচ্ছে বানান। পুরো প্রবন্ধ মধ্যে বানানের ব্যাপারে খুব সতর্ক হতে হবে। যেমন আমরা দেখি যে পরীক্ষায় খাতা কাটতে গিয়ে অধ্যবসায় প্রবন্ধ আসে, অধ্যবসায়, কিন্তু অধিকাংশ ছাত্র, এমনকি অনেক বইয়েও আমি দেখেছি লেখা আছে অধ্যাবসায়। তাইলে প্রশ্নের মধ্যে অধ্যবসায় লেখা আছে, কিন্তু তুমি যদি ভুল করে একবার অধ্যাবসায় শিখে ফেলো তাহলে কিন্তু তুমি যে ভুল করছো এটাও তোমার চোখে ধরা পড়বে না। কিন্তু পরীক্ষক যখন লেখক রচনার নামেই দেখবেন অধ্যবসায়ের জায়গায় অধ্যাবসায় লিখেছে, সে ছাত্র কোনো কারণে যদি দেখা যায় A+ নাম্বার পেয়েও যাচ্ছে, তখন আমাদের চিন্তা থাকবে যে যে ছাত্র অধ্যবসায় শব্দটিই পারে না সে আবার বাংলায় A+ পাবে। তো এই বিষয় সম্পর্কে একটু সচেতন থাকবে যেন বানানগুলো ভুল না হয়। আর এই বানান ভুল না হওয়ার জন্য অবশ্যই আমাদের বাসায় নিজে প্রবন্ধের নোট তৈরি করতে হবে। এখন আমার বড় ভাইয়ের তৈরি করে দেওয়া নোট, বড় আপুর তৈরি করে দেওয়া নোট, বা এর আগের বছরে খুব ভালো ছাত্রী তৈরি করে দেওয়া নোট আমি সংগ্রহ করতে পারি, কিন্তু আমি নিজে যদি আরো 2-1টি নোট মিলিয়ে নিজে থেকে তৈরি করি, ওই নোটের মান যদি আগের নোটের চেয়ে খারাপ হয় তাহলেও কিন্তু এটা হচ্ছে মূল শিক্ষা হচ্ছে তুমি শিখছো অভাবেই।
তাহলে তোমাকে প্রবন্ধ লেখা শিখতে হবে। পরীক্ষায় প্রবন্ধ লেখার আগে বাসায় তোমাকে প্রবন্ধ লেখা শিখতে হবে, এবং এরকম করে লিখে প্রয়োজনে তোমরা এই নোটগুলো তোমাদের সংশ্লিষ্ট স্যারকে দেখাতে পারো, আমার কাছেও পাঠাতে পারো, আমিও প্রয়োজনে দেখে দেবো। তাহলে প্রবন্ধের নোটে এই বিষয়গুলো আমরা খেয়াল রাখবো। আরেকটি বিষয় হচ্ছে যে প্রবন্ধের সময়ের বিষয়, স্থান এবং লেখার যে ফাঁক। অনেকে মনে করে যে অনেক বেশি ফাঁক ফাঁক করে লিখলে, অনেক কয়েক পৃষ্ঠা লিখলেই অনেক স্যাররা আবার পৃষ্ঠা গণে নাম্বার দেন। বোর্ড পরীক্ষায় কিন্তু এরকম হবে না, পৃষ্ঠা গণে কেউ নাম্বার দিবেন না। তোমাকে অবশ্যই সুন্দর একটি ভূমিকা লিখতে হবে এবং উপসংহারটা নির্ভুল হতে হবে এবং ভিতরে কিছু পয়েন্ট থাকতে হবে, এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। তো উচ্চ মাধ্যমিকের পরীক্ষায় 5টি প্রবন্ধ থাকে। এবার পরীক্ষা হলে অনেক ভালো ছাত্রের যে সমস্যা হয় যে একাধিক প্রবন্ধ কমন পড়ে গিয়েছে, এবার কোনটা লিখবো। অনেক সময় দেখা যায়, হ্যাঁ, কারো কোনো কথা থাকলে আনমিউট করে কথা বলো। কারো কিছু বলার আছে? বলার থাকলে আনমিউট করে কথা বলো অথবা মিউট করো। কারো ইয়ে থেকে আওয়াজ আসছে, আমি এটা যেহেতু আমি এই ভিডিওটি রেকর্ড করছি, তো তোমাদের ওই শব্দ আর সাথে এটা একটু মান থাকবে না। যদি কথা বলার থাকে আনমিউট করে কথা বলো, অথবা ওই মাইকের মতো যেটা আছে ওখানের উপর ক্লিক দাও, একটা কাটা দাগ আসবে, তাহলে আনমিউট হয়ে থাকবে। আচ্ছা, তো হ্যাঁ, আর কারো কথা বলার থাকলে বলতে পারো, কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারো। তো প্রশ্ন পাচ্ছি না, আমরা আবার আলোচনায় যাচ্ছি। আমরা যেটা বলছিলাম যে প্রবন্ধের অংশ তৈরি করার ক্ষেত্রে যুক্তির যে বিষয়, ভূমিকায় অবশ্যই আমরা যুক্তি দিয়ে, সংজ্ঞা দিয়ে যে বিষয়টি বোঝাতে চাইবো সেই বিষয়টি তুলে ধরবো। এখন বিজ্ঞান মনস্কতা নিয়ে যদি প্রশ্ন হয়, তাহলে যে আমাদের দেশে যে বিজ্ঞান শিক্ষা, বিজ্ঞান মনস্কর কথা বলতে গিয়ে অবশ্যই বিজ্ঞান শিক্ষার কথা আমাদের আনতে হবে। বিজ্ঞান শিক্ষার মূল বিষয় যেটা প্রত্যক্ষ অভিজ্ঞতা। আমাদের দেশের অধিকাংশ এসএসসি দূরের কথা উচ্চ মাধ্যমিক পর্যায়ে অনেক প্রতিষ্ঠানে যে অভিজ্ঞতার জন্য যে ল্যাব আছে সেই ল্যাবের ব্যবহার নেই। এই ল্যাবের ব্যবহার না থাকার কারণে আমরা বিজ্ঞান পড়ছি কিন্তু বিজ্ঞান মনস্ক হয়ে উঠতে পারছি না। এই বিষয়গুলো আমাদের আলোচনায় আসতে হবে। কেমন? তো এরকম করে প্রতিটি বিষয়, এবং ও যেটা বলছিলাম যে 5টি প্রবন্ধ পরীক্ষা আসছে, এখন কোনটা লিখবো। এখন বিজ্ঞান বিষয়ক প্রবন্ধ লিখবো, নাকি তথ্য বিষয়ক প্রবন্ধ লিখবো, নাকি অর্থনৈতিক ডাটা আমার কাছে বেশি আছে সেটা লিখবো। এই বিষয়ে আমার ব্যক্তিগত অপিনিয়ন হচ্ছে, আমাদের মনে রাখতে হবে যে আমরা পরীক্ষা দিচ্ছি বাংলা বিষয়ে, এবং এই খাতাগুলো কাটবেন একজন বাংলার শিক্ষক, এই প্রবন্ধের খাতাগুলো কাটবেন একজন বাংলার শিক্ষক। সুতরাং পরীক্ষায় বেশি নাম্বার পাওয়ার জন্য বাংলার সাথে সম্পর্কিত যে প্রবন্ধগুলো আছে, যদি আমার এটি কমন পড়ে, আমি যারা মেধাবী ছাত্র তাদের কথা বলছি, তারা অবশ্যই সেই প্রবন্ধটি লিখবে যেখানে বেশি উদ্ধৃতি ব্যবহার করা যায়। আরেকটি বিষয়ের অভিজ্ঞতা আমি তোমাদের শেয়ার করছি, আবার ব্যক্তিগত পরীক্ষক হিসেবে যে অভিজ্ঞতা, সেটা হচ্ছে কোনো এক বছর পরীক্ষায় প্রবন্ধ আসলো মুক্তিযুদ্ধের চেতনা। এখন মুক্তিযুদ্ধের চেতনা নাম দিয়ে প্রবন্ধ তোমাদের অনেকেরই বইয়ে আছে, কিন্তু চেতনাটা কি, মুক্তিযুদ্ধের চেতনা কি সে কথাই নেই। তো আমার এক পরীক্ষক মুক্তিযুদ্ধের চেতনা যারা লিখেছে তাদেরকে দেখা গেল যে 10-এর মধ্যে 20-এর মধ্যে 15-16, 14-15-16, 14-15-16 এরকম করে নম্বর দিয়েছেন। এবার প্রধান পরীক্ষক তাকে ডাকিয়েছেন যে মুক্তিযুদ্ধের চেতনার যে নোট তিনি অত বেশি নাম্বার দিয়েছেন, এবং এখান থেকে প্রত্যেককে গড়ে 5-7 নাম্বার করে কমিয়ে দিতে হবে। তো সে বন্ধু আমাকেও সাথে নিয়ে গিয়েছে তার পক্ষে এ করার জন্য। তো আমি গিয়ে বুঝিয়ে বললাম, উনি না, যেখানে মুক্তিযুদ্ধের চেতনার পয়েন্টই নেই সেখানে এই 20-এর মধ্যে 10-এর চেয়ে নিচে নম্বর দিতে হবে। তো আমি তাকে বললাম যে আপনার স্কুল এই যে কলেজের পাঠ্য যে বইগুলো আছে, সে কোন বইয়ে এই বিষয়গুলো এরকম করে দেয়া আছে। তিনি দেখাতে পারলেন। যদি কোনো বইয়ে নাই থাকে, আমরা যদি ছাত্রদের বই সরবরাহ করতেই না পারি, তাহলে তাদের নাম্বার কাটার অধিকার আমাদের নেই। সৌভাগ্যক্রমে সে সময় কলেজের বিভাগীয় প্রধান, যে প্রধান পরীক্ষক যে কলেজের, সেই কলেজের বিভাগীয় প্রধান আমার পূর্ব পরিচিত, তার সাথে কথা বললাম। তো তিনি পরে
এতে আসলো। আচ্ছা, যাদের 5 নাম্বারের জন্য জিপিএ মিস হয়ে যাচ্ছে তাদের ক্ষেত্রে আর কাটা না হোক, আর যাদের জিপিএ ইয়ে হচ্ছে না তাদের ক্ষেত্রে একটু পরিবর্তন, অর্থাৎ জিপিএ যাতে পরিবর্তন না হয় এরকম করে কিছু নাম্বার কমিয়ে দেওয়ার ব্যবস্থা করা হলো। শেষে 2-3 করে তার কথাও রাখা হলো। এবং এই যে বিষয়গুলো, তাহলে এই সমস্যা থেকে বেরিয়ে আসার জন্য অবশ্যই আমাদের ভূমিকাতেই সেই কথাগুলো লিখে নিতে হবে। এখন মুক্তিযুদ্ধের চেতনাটা কি? চেতনা হচ্ছে চৈতন্যবোধ, যে বোধের কারণে এদেশের মানুষ মুক্তিযুদ্ধে গিয়েছিল, সেই চেতনাটা কি ছিল, এবং সেই চেতনার কথাই উঠে এসেছে মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে আমাদের সংবিধানে। আমাদের সংবিধানের যে 4টি মূল নীতি, সেই মূল নীতিটাই মূলত মুক্তিযুদ্ধের চেতনা, যেটাকে আমরা অবিচল রাখতে পারিনি আমাদের দেশে। আমরা আমাদের পরবর্তী মুক্তিযুদ্ধের প্রতিপক্ষ শক্তি যখন মুক্তিযুদ্ধের মহানায়ককে, জাতির জনকে হত্যা করলো, সাথে সাথেই রাষ্ট্রের নাম পর্যন্ত তারা পরিবর্তন করে দিয়ে, হ্যাঁ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশকে পরিবর্তন করে দিয়ে ইসলামিক প্রজাতান্ত্রিক, হ্যাঁ, বাংলাদেশ করতে চেয়েছিল। এবং পাকিস্তান সে নামেই বাংলাদেশকে তখন অভিনন্দন জানিয়েছিল। কিন্তু আরো প্রতিবেশী কিছু দেশের তাৎক্ষণিক হস্তক্ষেপের কারণে আমাদের দেশের নাম পরিবর্তন তারা করতে পারেনি, কিন্তু সংবিধানকে তারা পরিবর্তন করে দিয়েছে। তো সেই যে কথাগুলো, সেই যে বিষয়গুলো, সেই কথাগুলো আমাদের মুক্তিযুদ্ধের চেতনা নামক রচনায় আমাদের আনতে হবে। এই বিষয়গুলো আমাদের খেয়াল রাখতে হবে। কেমন? তাহলে মুক্তিযুদ্ধের চেতনার যে মূল বিষয়গুলো, সেগুলো প্রতিটি পয়েন্টকে বিশ্লেষণ করতে হবে। সমাজতন্ত্র, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, এই যে কথাগুলো, এই বিষয়গুলোকে আমাদের, এবং বাঙালি জাতীয়তাবাদের যে বিষয়গুলো, যদিও এই বাঙালি জাতীয়তাবাদ থেকে বদলে আমাদের দেশে এখন বাংলাদেশি করা হয়েছে, তো এই কথাগুলোকে আমাদের মুক্তিযুদ্ধের চেতনার প্রসঙ্গে আনতে হবে। ওখানে শুধু মুক্তিযুদ্ধ কখন শুরু হয়েছিল, কে নেতৃত্ব দিয়েছিল, কে ঘোষণা দিয়েছিল, কতজন মারা গিয়েছিল, কিভাবে স্বাধীন হয়েছে, এই কথাগুলো বললেই শেষ হয়ে যাবে না। তাহলে এ ধরনের নোটের ক্ষেত্রে এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। আরেকটি রচনা হচ্ছে পোশাক শিল্প। পোশাক শিল্পের ক্ষেত্রেও আমাদের দেশে পোশাক শিল্পের শুরু কবে, কিভাবে হচ্ছে, এবং সমস্যাগুলো কি, এবং এই সমস্যাগুলো কি আকার ধারণ করতে পারে, এই বিষয়গুলো আমাদের তুলে আনতে হবে। আমাদের দেশের পোশাক শিল্প, যদিও আমরা বলছি আমাদের দেশের পোশাক শিল্প, আসলে আমাদের দেশে হচ্ছে একটা দর্জির কারখানা। আমরা বিদেশ থেকে কাপড় আনি, বিদেশ থেকে সুতো আনি, আমাদের দেশের শ্রমিক সংস্থা বলে আমরা কাপড়গুলো সেলাই করে আবার বিদেশে রপ্তানি করি, আর লিখে দেই মেড ইন বাংলাদেশ। এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো আলোচনায় আসতে হবে। এবং আলোচনায় আসতে হবে তাদের যে বেতনের পরিমাণ এত অল্প, সেই যে পোশাক শিল্পের শ্রমিকদের অতি অল্প বেতনে তাদেরকে খাটানো হয়, মালিকরা অধিক মুনাফা লাভ করছেন, এবং শ্রমিক এবং কর্মকর্তার বেতনের যে বিরাট বৈষম্য, তাদের প্রতি যে শোষণ, নিপীড়ন, তাদের যে ছেলে মেয়েদের পড়াশোনার ব্যবস্থা করে দেওয়া হয় না, তাদের যে চিকিৎসার ব্যবস্থা সেসব জায়গায় নেই, সেই বিষয়গুলো আমাদের আসতে হবে। এবং কোনো কারণে আমাদের দেশ থেকে বাজার হারিয়ে গেলে এই মানুষগুলো যে বিপন্ন অবস্থায় তৈরি হবে, যে সম্ভাবনা, মানে আশঙ্কা, সেই আশঙ্কার কথাগুলো আমাদের পোশাক শিল্পের বিষয়ে আমাদের লিখতে হবে। যদি আসে পর্যটন শিল্প, সেই ক্ষেত্রেও পর্যটন শিল্পের যে বিষয়গুলো, যে সমস্যাগুলো, আমাদের দেশে যে প্রাকৃতিক সৌন্দর্যের কথা বলবো, বলার পর আমাদের সমস্যার কথাগুলো বলতে হবে। আমাদের দেশে রাস্তাঘাটে কোথাও নির্ধারিত মূল্য নেই, পরিবহনের নির্ধারিত মূল্য নেই, আর বিদেশি দেখলে তো আর কথাই নেই, যেন এই একদিনে আমরা অনেক বেশি লাভ করে নিতে চাই। এই বিষয়গুলো আসবে। যোগাযোগ ব্যবস্থার সমস্যা, আমাদের দেশের যে বিনোদন কেন্দ্র, সেই বিনোদন কেন্দ্র ওরকম চালু রাখা যায় না। আমাদের দেশের সংস্কৃতির যে চর্চা, সেই সংস্কৃতির চর্চা আমরা চালু রাখতে পারি না। এই যে 5 স্টার বা 3 স্টার হোটেলগুলোতে আন্তর্জাতিক মান বজায় রাখলেও সাধারণ হোটেলগুলোতে বিদেশিদের থাকার উপযোগী নয়, সেখানে যে নানা ধরনের সমস্যা, কেমন, সেই বিষয়গুলো আমাদের আনতে হবে। আমাদের ধর্মীয় কুসংস্কারের কারণে যে সাংস্কৃতিক বিকাশও আমরা ওরকম ঘটাতে পারি না, বা সংস্কৃতির চর্চাও তাদের বিদেশিরা যে আমাদের দেশে আসলে ওই দেশের দেশীয় যে সংস্কৃতির যে বিষয়গুলো উপভোগ করার যে সুযোগ, সেগুলো আমাদের দেশে নাই। আমাদের পর্যটন কেন্দ্রগুলো পর্যাপ্ত পরিমাণের গাইড সরবরাহ করে না, বা এই যে নানা ধরনের যে সমস্যাগুলো, যোগাযোগ ব্যবস্থার যে সমস্যা, নির্ধারিত সময়ে যানবাহন চলাচল করে না, আবার বিভিন্ন জায়গায় যে নিরাপত্তা ঘটিত যে সমস্যা, এই বিষয়গুলো আমাদের ফুটিয়ে আনতে হবে। তাহলে এই বিষয়গুলো মাথায় রেখে, অর্থাৎ আমি প্রবন্ধ নোট করার আগে এই বিষয়ে যে প্রবন্ধগুলো আছে বিভিন্ন বই থেকে বা নেট থেকে আমরা, বা নোট খাতা থেকে প্রাক্তন আমাদের অগ্রজদের নোটগুলো সংগ্রহ করব, করে এগুলো পড়ে আমরা যদি 10টা প্রবন্ধ লেখার জন্য 10 থেকে 12 দিন সময় ব্যয় করি, যখন অন্যকে প্রতি একদিন করে আমরা যদি একটা করে প্রবন্ধ তৈরি করি, তাহলে 10টা প্রবন্ধ তৈরি করতে তোমাদের 10 থেকে 12 দিন সময় লাগবে। এই সময়টুকু তোমরা দেবে, দিয়ে প্রবন্ধগুলো তৈরি করবে, দেখবে যে তোমাদের
এতে সমস্যা হবে না। আমরা আগামী ক্লাসে সেকেন্ড পেপারের যে কোনো চ্যাপ্টারে তোমাদের কোনো সমস্যা আছে কিনা এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনায় যাব। নেক্সট ক্লাস হচ্ছে সেকেন্ড পেপারের যে কোনো চ্যাপ্টারের কোনো সমস্যা যদি থাকে সেই বিষয় নিয়ে আমরা কথা বলবো। তোমাদের কাছ থেকে প্রশ্ন নেব, তোমাদের সমস্যাগুলো নিয়ে আমরা কথা বলবো পরবর্তী ক্লাসে। তো আজকের ক্লাস আমরা এখানে শেষ করছি। ভালো থেকো সবাই, ধন্যবাদ সবাইকে।